बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु अलैकुम, आदाब। আজকে আমি কথা বলবো আমাদের প্রিয় নেতা জনাব সজীব ওয়াজেদ জয়ের একটা বিবৃতি নিয়ে। তার আগে শুক্রবার যেহেতু আমি অর্থনীতি নিয়ে কিছু কথা বলি, সংক্ষেপে দু একটি কথা বলবো। আর অর্থনীতি নিয়ে কী বা বলবো? অর্থনীতি বলতে তো আর এখন দেশে কিছু নেই। এখন আমরা অপেক্ষা করতেছি কবে নাগাদ আমাদেরকে দেউলিয়া ঘোষণা করা হবে, সেই দিকে আমরা যাচ্ছি। আল্লাহ না করুক। কেন এই কথা বললাম? দেখেন, আইএমএফ থেকে ঋণ নেওয়া আমি বা আমার দল বা আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পছন্দ করে না। কারণ তাদের নানাবিধ শর্ত থাকে, যেই শর্তগুলো আমাদের মতো দেশে যে সমস্ত সরকার জনকল্যাণমুখী সরকার হয়, জনগণের দুঃখ দুর্দশাকে বেশি কেয়ার করে, মূল্যায়ন করে, সেই সব দেশে আইএমএফের লোন নেওয়া অনেক কঠিন। কারণ তাদের যে সমস্ত শর্ত, তারপরেও আমরা কেন আইএমএফের কাছ থেকে ঋণ করেছি? কিছু কিছু বাস্তবতা আছে, আমি পছন্দ করি আর না করি, আপনি সেটাকে ফলো করতে হবে বা আপনাকে সেটা গ্রহণ করতে হবে। তো আইএমএফ সেরকম একটি নিষ্ঠুর বাস্তবতা। আমাদের প্রায় 1.5 বছর আগে বা 2 বছর আগে আমাদের ঋণ না নিলে যে চলতো না এমন কোনো ব্যাপার না, কিন্তু কোভিডের পরে যে ধাক্কাটা সারা বিশ্বব্যাপী আসছে, আমাদেরকেও আমাদের অর্থনীতির উপরে আসছে। কিন্তু ওটা থেকে সার্ভাইভ করার জন্য আমাদের যে অন্যান্য সোর্সগুলো আছে, সেই সোর্সগুলো থেকে যাতে আমরা স্মুথলি বিদেশি বিনিয়োগ পাই, বিদেশি অর্থ সাহায্য পাই, এটাকে এনশিওর করার জন্যে আইএমএফের মতো এরকম বিশ্বব্যাপী গ্রহণযোগ্য প্রতিষ্ঠান থেকে লোন নেওয়া মানে হচ্ছে আপনার সেই যোগ্যতা আছে, আপনি সঠিক পথে আছেন, আপনাকে ঋণ দেওয়া যায়। শুধু এই কারণেই আইএমএফের লোন নেওয়া হয়েছে ওই সময়। এবং আইএমএফের লোন নেওয়ার জন্য 2 বার বলতে হয় নাই। শুধু আমাদের অর্থমন্ত্রী মোস্তফা কামাল সাহেব মুখ দিয়ে উচ্চারণ করেছে, তাতেই দৌড়ে তারা চলে আসছে কত লাগবে কত লাগবে। কারণ আমাদের মতো এরকম কাস্টমার তো তাদের আর বিশ্বে কোথাও নাই, যে সময় মতো অ্যাজ পার কমিটমেন্ট আমরা টাকা পরিশোধ করে দিই। সরি, এবং টাকা পরিশোধ করার মতো সেই যোগ্যতাও আমাদের আছে, সেই রিসোর্সও আমাদের আছে, যার কারণে মুখ দিয়ে বের করার সাথে সাথেই তারা টাকা নিয়ে চলে আসছে। খুব দ্রুততম সময়ের মধ্যে তারা টাকা দিয়ে দিচ্ছে, এবং যেইভাবে কিস্তি দেওয়ার দরকার সেভাবে কিস্তি তারা 3 কিস্তি পর্যন্ত দিয়ে দিয়েছে। কিন্তু ক্ষমতা যখন দখল হয়ে গেল, তারপর থেকে তারা আর কিন্তু আর টাকা দেয় নাই, 1 টাকাও দেয় নাই। 2টা কিস্তি দেই দিচ্ছি করে চলে গেছে। এখন সর্বশেষ এসে তারা একটার পর একটা শর্ত, মানে এমন শর্ত দেয় যেগুলি বাংলাদেশ মানতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ আমরা এত শর্ত দেয় নাই। যেগুলো দিয়েছে সে কিছু কিছু আবার আওয়ামী লীগ রিফিউজ করেছে, না এটা আমরা করবো না। ওরা রিজিট হয় নাই যে না এটা করতেই হবে। যারা না বললে তারা আমরা লোন নেব না।
কিন্তু এখন কি হয়েছে? এখন দুইটা কারণ। একটা হচ্ছে যে কেন তারা এখন ঘোরাঘুরি করতেছে, কারণ হচ্ছে যে আমরা লোন শোধ করার মতো ওই অবস্থায় আর নাই, আমরা লোন শোধ করতে পারবো না। এবং যারা এখন চেয়ার দখল করে বসে আছে তাদের কথা এবং কাজের ঠিক নাই। তারা মুখে বলে একটা, কাজ করে আরেকটা, আর বাস্তব হলো আরেক রকম। যার জন্য IMF এর লোন বন্ধ হয়ে গেছে, কিস্তি বন্ধ হয়ে গেছে। এটার প্রেক্ষিতে ওই অপদার্থ গভর্নর বলছে, প্রথমে অপদার্থ গভর্নর বলছে যে IMF এর লোন নেওয়া অত জরুরি না, দিলে ভালো, না দিলে নাই। এতদিন এটার জন্য দৌড় ঝাঁপ কত কিছু। আর অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেব বলছে 2 দিন আগে, IMF এর লোনের আমাদের প্রয়োজন নাই। এই হইল তাদের অবস্থা। IMF এর তেল মারতে 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 যখন দেখা যায় আর কাজ হচ্ছে না, এখন ফেস সেভিং এর জন্য বলতেছে আমাদের IMF এর লোন প্রয়োজন নাই। IMF এর লোন যদি না হয়, তো বাজেটের যে শর্ট আছে সেটা ফিল আপ করবে কিভাবে? ব্যাংকের থেকে অলরেডি গত 2 মাসে 90,000 কোটি টাকা নেওয়া শেষ। কেন আমি বলছি যে দেউলিয়া হওয়ার পথে? ব্যাংক থেকে আপনি কত টাকা নেবেন? আপনার ব্যাংক থেকে তো বেশি টাকা নিতে পারবেন না। আর না 50-60,000 কোটি টাকা বা 1 লাখ কোটি টাকা নেবেন, তারপরে কিভাবে চলবেন? ব্যাংক তো আর টাকা দিতে পারবে না। বিদেশি কোনো বিনিয়োগ নাই, দেশি লোকরা বিনিয়োগ করে না। এখন নতুন কারসাজি শুরু করছে রেমিটেন্সের। নতুন কারসাজি কি রেমিটেন্স? এই যে ঈদের মাসে গেছে যা গেছে সেটা আলাদা কথা, সেটা তো বলছি যে ঈদের মাসের থেকে গত মাসে 70 কোটি ডলার কম আসছে। 70 কোটি ডলার মানে কি? 70 কোটি ডলার মানে প্রায় 9,000 কোটি টাকা কম আসছে এই মাসে। তাও কেন আসছে? এই যে 260 কোটি ডলার যে আসছে, কিভাবে আসছে? নতুন কারসাজি শুরু করছে। এই যে নতুন যে কোটিপতিরা হয়েছে, এই সমন্বয়করা, বিএনপি, অমুক সেমুক, এই যে নতুন নতুন যে কোটি কোটি টাকা বানায় ফেলছে, এই টাকাটা কিভাবে জায়েজ করবে? এই টাকাটা হুন্ডির মাধ্যমে তারা বিদেশে পাঠায়, তারপরে রেমিটেন্স হিসেবে নিয়ে আসে। এটার আবার ইনসেন্টিভও নেয় সরকারের কাছ থেকে। টাকাটা সাদা হয়ে আসে, বাইরের থেকে টাকা আসলে অত জিজ্ঞাসা নেই কোথেকে আসলো, কেন আসলো, রেমিটেন্স হইলেই হইল। এইভাবে করে এই অবৈধভাবে টাকা অর্জন করে, তদ্বির বাণিজ্য করে, ঘুষ বাণিজ্য করে, প্রকল্প বাণিজ্য করে, নানানভাবে ধান্দা করে, সেই ধান্দার টাকা হুন্ডি করে আমেরিকাতে, দুবাইতে, বিদেশে পাঠায়। সেই টাকাই আবার আনা শুরু করছে। এই হলো রেমিটেন্সের কাহিনী। তারপরে আবার আরেকটা কাহিনী আছে, এই যে এলসির যে পেমেন্ট। আওয়ামী লীগ সরকারের আমলে এলসির পেমেন্ট দিত 120 দিনে, মানে 4 মাসের মধ্যে এলসির পেমেন্ট হয়ে যেত। এখন এলসি যারা করবে তারা সাপ্লায়ারের কাছ থেকে 1 বছরের ক্রেডিট ফ্যাসিলিটিস দিতে পারবে, কোনো সমস্যা নেই। তার মানে যখন 1 বছর শেষ হবে, 9 মাস 10 মাস শেষ হবে, তখন যা টাকা দেওয়া যায়, এই সময় এই টাকাটা জমা হয়ে গেল। কারণ রপ্তানির টাকা আসতেছে, রেমিটেন্সের টাকা আসতেছে, ব্যয় হয় কিসে? ইম্পোর্টের টাকা দিতে হয়। আমাদের আমদানির থেকে ইম্পোর্ট বেশি, রপ্তানির থেকে আমদানি বেশি। রপ্তানি যাই হোক, ইম্পোর্টে যায়, সেই টাকাটা চলে যায় এবং রেমিটেন্সে সেখান থেকে নিয়ে সেই টাকাটাকে দিতে হয়। তাও কাবার হয় না অনেক সময়। যদি এফডিএ হয়, বিদেশি বিনিয়োগ হয়, লোনের টাকা আসে, তখন যায় এগুলি দিয়ে কাবার টাবার করে, তারপরে শর্ট থাকে। এখন এইরকম কারসাজি করে এখন দেখাচ্ছে যে রিজার্ভ $22 বিলিয়ন হয়েছে। নিট রিজার্ভ কোনটা? নিট রিজার্ভ হলো $16 বিলিয়ন, যেটা আওয়ামী লীগ আমলে
$15.5 চেয়ে $15 চেয়ে বেশি ছিল নিটটা। যে নিটটা মানে কি, আপনার সকল দেনা পেনা দেওয়ার পরে যেটা থাকবে এইটা। তো এইটা হইল এখন 16। তা আপনি এই যে 9 মাস পর্যন্ত এই কাহিনী করলেন, এত কিছু করার পরেও তারপরে প্রায় 10 লক্ষ লোক, 10 লাখ না, গত 9 মাসে ইন্ডিয়াতে যে লোকগুলি যায় নাই, ভিসা দেয় নাই, যার জন্য যায় নর্মালি 1.5 লক্ষ লোক, 1.5 লাখেরও বেশি লোক প্রতি মাসে ইন্ডিয়াতে যায়। তো প্রত্যেকের তো একটা খরচ আছে, তারা তো যাওয়ার সময় ডলার নিয়ে যায়। তো এই টাকাটা তো আর গেল না। এই যে 10-11 লাখ লোক যে যাওয়া হলো না 9 মাসে, এই টাকাটা তো খরচ হলো না। এই টাকাটা খরচ হইলে তখন কি থাকতো, আরো প্রায় $1 বিলিয়ন কমে যেত, আরো বেশি। তারপর গত 1 বছরে যে সমস্ত লোকরা বিদেশে যাওয়ার ছিল মানে কর্মসংস্থানের জন্য মধ্যপ্রাচ্য এবং ইউরোপে, গত 1 বছরে যে আমাদের আমলে যেগুলি ফাইনালাইজ করা হয়েছে, প্রসেস শুরু হয়েছে, সেগুলি গত মাসে যে সেই প্রসেসগুলি মার্চ পর্যন্ত ছিল, শেষ হয়েছে। তো গত এই 8 মাসে প্রায় 9 লাখ লোক গেছে, তারাও তো টাকা পাঠাইছে। তো এত কিছু হওয়ার পরেও কেন রেমিটেন্স সেই আগের অবস্থায় আছে এবং মিথ্যাচার করে মানুষকে বোঝানো? এদের তো কাজই হলো মিথ্যা কথা এবং ভাওতাবাজি দেওয়া। মিথ্যাচার করে মানুষকে বোঝানো যে আমাদের রেমিটেন্সের বন্যা জোয়ার, টাকার কোনো সমস্যা নাই, অথচ আপনি এখন যান না, এলসি করতে পারবেন না। খুবই নেসেসারি আইটেম ছাড়া এলসি করা খুব টাফ। সমন্বয়করা ফোন করলে, টাকা পয়সা নিয়ে, কমিশন টমিশন নিয়ে তদবির করলে তারপরে এলসি খোলা যায়। এই হলো অবস্থা, এই হলো অর্থনীতি। আর বাজার দরের কথা আমার চেয়ে আপনারা সবাই ভালো জানেন, সো এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। আপনারাই সব বাজারে যান বা অনেকে যায়, বেশিরভাগ লোকে তারা জানে বাজারের অবস্থা কি, জানিস জিনিসপত্রের দাম বাড়ছে নাকি কমছে। সরকারই তো বাড়ায়, আপনি বাড়াবেন কি? ওর দোকানদার বাড়াবে কি? সরকারই বাড়ায় দিচ্ছে। এখন বড় ঝুঁকি হলো যদি ইন্ডিয়া বন্ধ করে দেয় চাল রপ্তানি, এই যুদ্ধ খেলা যদি শুরু হয়, তাহলে আমাদেরকে চাল কিনতে হবে যা দাম আছে এখন প্রতিটা আইটেমে, মোটা চাল থেকে চিকন চাল প্রতিটা আইটেমে 30-40 টাকা করে বেড়ে যাবে কেজিতে। এই হলো অর্থনীতির ছোট করে একটু আইডিয়া দিলাম। আপনারা নিশ্চয়ই দেখেছেন আজকে আমাদের প্রিয় নেতা, আজকে যে আমরা ডিজিটাল বাংলাদেশ বলি, এই বিশ্ব কুখ্যাত দুর্নীতিবাজ ইনুস সওদাগর এই বিজনেস সামিটে, ইনভেস্টমেন্ট সামিটে যে গর্ব করে বলে ডিজিটাল বাংলাদেশ ইজ এ ডিজিটাইজ কান্ট্রি। এই কান্ট্রিকে ডিজিটাইজ যিনি করেছেন নিজের মেধা এবং পরিশ্রম দিয়ে, যার স্বপ্ন ছিল 2026 সালের মধ্যে বাংলাদেশকে ক্যাশলেস, যে টাকা পয়সা হাতে লেনদেন হবে না, সব অটোমেটিক ডিজিটালি লেনদেন হবে, তার প্রতিফলন তো আমরা পাচ্ছি বিভিন্ন জায়গায়। বিকাশ টিকাশ এগুলি তো সব পার্ট অফ দি ক্যাশলেস পলিসি। টোটালি ক্যাশলেস ট্রানজ্যাকশন অ্যান্ড পেপারলেস অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, এগুলি তার চিন্তা ছিল 26 সালের মধ্যে এগুলি করে ফেলেন। যাকে নিয়ে বাঙালি গর্ব করতে পারে, শুধু তার শিক্ষাগত যোগ্যতা। আজকালকার মানুষ তো ওই একজন পিএইচডি করে আসছে অর্থনীতিতে, একবার নোবেল পাইছে তো বাস, বিরাট কিছু হয়ে গেছে। অর্থনীতিতে পিএইচডি করে তো আর কোনো কাজ করে নাই, মানুষকে ক্ষুদ্র ঋণের ধান্দা দেখায় সেই জিনিস ছাড়া তো আর কোনো কাজ করে না। আর বিদেশে এই ধান্দার মধ্যেই ছিল। অর্থনীতি যেমন অমর্ত্য সেন যে এই ধরনের বড় বড় অর্থনীতিবিদ, তারা পিএইচডি করছে, সেটার উপরে কাজ করছে, চর্চা করছে, বিভিন্ন পরিকল্পনা দিছে বিশ্বব্যাপী। এই ওনার তো কাজ হলো অন্য ধান্দা, তো সেই শুধু ওই সার্টিফিকেটটাই নিয়েছে।
আমি ওনার সাথে, ওনার মতো একটা কুখ্যাত লোকের সাথে, সজীব ওয়াজেদ জয়ের মতো এরকম একটা মেধাবী, যাকে আরো 10 বছর আগে বিশ্বের 50 জন উদীয়মান তরুণ ব্যক্তিত্বের মধ্যে তাকে একজন, এই টাইম ম্যাগাজিন যেটা নিয়ে কয়েকদিন আগে লাফালাফি করছে, 100 জনের মধ্যে 37 নম্বর হয়েছে, এই সজীব ওয়াজেদ জয় এই টাইম ম্যাগাজিনে, ফোর্বসে টাইম তো হলো ক্ষণে ক্ষণে, ফোর্বস হলো রেটিং করে ইন্টারন্যাশনালি সবচেয়ে ধনী কারা, ইকোনমির উপরে, এইসব বিভিন্ন ইয়েতে ইন্টারন্যাশনালি রিকগনাইজ, আমেরিকারই বিশ্বখ্যাত ফোর্বস। সেই পত্রিকায় সজীব ওয়াজেদ জয়কে আরো 10 বছর আগেই অল প্রমিসিং পটেনশিয়াল ইয়াং লিডার বলে খ্যাতি, উপাধি দেওয়া হয়েছে। তো সেই সজীব ওয়াজেদ জয় আজকে দুদকের যে প্লট নিয়ে আজ এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারকে নিয়ে আজ এই প্লট, 6টা প্লটের যেই দুর্নীতি, কথিত দুর্নীতি নিয়ে যে ধরনের প্রভাকাণ্ডা করতেছে, সে প্রভাকাণ্ডার জবাব সে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে। আমি জানি আপনারা অনেকে পড়েছেন, এটা আওয়ামী লীগের পেজে আছে, এটা সজীব ওয়াজেদ জয়ের নিজের পেজে আছে, বিভিন্ন পত্রিকায় ছাপাইছে, হয়তো পড়েছেন, না পড়লে আপনারা দেখবেন কিভাবে কত পুঙ্খানুপুঙ্খভাবে চর মেরেছে এই দুর্নীতিবাজদের, ভুয়া দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে। মানে চ্যালেঞ্জ করে বলেছে, আপনারা জানেন যে রাজুক দুর্নীতি দমন কমিশন থেকে রাজুকে একটা চিঠি দেওয়া হয়েছে যে এই প্লট নেওয়াতে কোনো অনিয়ম হয়েছে কিনা, বাকি রাজুকের তৎকালীন চেয়ারম্যান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, তাকে সে তার বোর্ড নিয়ে বৈশা দেখছে যে কোথাও কোনো অনিয়ম হয় নাই, সরকারের নির্দিষ্ট ছকে সেইভাবে যেভাবে টাকা দেওয়ার কথা সেইভাবে টাকা দিয়ে সেভাবে প্লট নেওয়া হয়েছে। এই রিপোর্ট দেওয়ার কারণে তার 1 মাস পরে তাকে তার চাকরি বাতিল করে দিচ্ছে। এখন আমার তাকে হয়রানি করার জন্য এই রাজুকের সেই চেয়ারম্যান জেনারেল সিদ্দিকুর রহমান তাকে হয়রানি করার জন্য দুর্নীতি দমন কমিশন থেকে তার বিরুদ্ধে তদন্ত শুরু করছে, তাকে এখন নাজেহাল করতেছে। শুধু কেন ভুয়া রিপোর্ট দিল না, এখন নতুন করে বলতেছে যেই ফর্মে আবেদন করার কথা ছিল, দরকার ছিল, সেই ফর্মে আবেদন, এইটাই হলো ত্রুটি, আর সব ঠিক আছে। ত্রুটি হলো যেই ফর্মে, নির্দিষ্ট ফর্মে আবেদন করা হয় না, এটা নাকি দুর্নীতি। সজীব ওয়াজেদ জয় সেটাও বলেছে, সেটাও সঠিক না। আমরা সঠিক ফর্মে আমরা সিগনেচার করেছি, আবেদন করেছি। আর যে সমস্তগুলি দেখা দিয়া করায়, এটা তো হলো এই বিএনপি এবং ইউনূসের ব্যক্তিগত প্রতিহিংসা। কারণ বিএনপির হলো যে জিয়া পরিবার দুর্নীতি চায়, আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। এখন শেখ হাসিনার পরিবারকেও সত্য মিথ্যা যায় প্রচার করতে হবে যে তারাও দুর্নীতিবাজ। আমাদের দেশে কিছু সরল সোজা মানুষ আছে, তারা তো বুঝেই, কিন্তু এটাও ঠিক। এই দেশের সাংবাদিক সমাজ, শিক্ষিত সমাজ, বিভিন্ন পেশাজীবী লোক যারা আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে তাদের মধ্যে কিছু একটা ধারণা হয়েছে এরকম যে না, নিশ্চয়ই কিছু করছে। আবার ওই তত্ত্ব তারা কিছুটা হলেও বিশ্বাস করছে যে যাহার অটে তার কিছু না কিছু বটে বা ঘটে। কিন্তু আজকে 9 মাসে এই ইউনূস সওদাগরের অক্লান্ত পরিশ্রম, তার টোটাল মেকানিজম, টোটাল সিস্টেমকে এটার পিছনে লাগায় একটা দুর্নীতির কোন লাখ লাখ কোটি কোটি টাকার দুর্নীতির কথা প্রচার করা হয়েছে না। এখন ওগুলি নিয়ে কোনো কথা বলে? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পদ্মা সেতু, অমুক সেতু, তমুক, দুনিয়ার যত কাজ এই দেশে হয়েছে সব কিছুর মধ্যেই দুর্নীতি হয়েছে। এবং এই পরিবার
সেই দুর্নীতির সাথে জড়িত। আজ পর্যন্ত একটারও তদন্ত করে কোনো রিপোর্ট বের করতে পারছে? মামলা তো দূরের কথা। এরকমও তো বলছে যে সজীব ওয়াজেদ জয়ের নামে FBI থেকে আইসা এখানে সাক্ষ্য দিয়ে গেছে, ওই করছে সেই করছে। কই সেগুলি? এখন ঠিক করছে বিদেশি প্রাইভেট সোর্স, তারা নাকি এটা বাইর করে। তারা যদি বের করার জন্য বিদেশি প্রাইভেট সোর্স নিয়োগ করতে হয়, তাহলে এতদিন কিসের উপরে বলা হলো দুর্নীতিবাজ? কিসের উপরে এই যে বিভিন্ন অ্যামাউন্ট, প্রত্যেক বছরে $16 বিলিয়ন, তারপরে এই পরিবার, কিসের ভিত্তিতে বলা হলো? এখন কেন বলা হচ্ছে? এখন কেন বলা হচ্ছে 240 বিলিয়ন ডলার থেকে এখন কেন, মানে যেখানে 30 লক্ষ কোটি টাকার দুর্নীতি হয়েছে, তা এখন কেন বাংলাদেশ ব্যাংকের এই অপদার্থ গভর্নর বলে না 5 লাখ কোটি টাকা হয়েছে? তারপরে বলে এখন পাচার হয় না, এখন বলে আত্মসাৎ হয়েছে। আত্মসাৎ আর পাচার তো এক কথা না। পাচার হলো আমি এই টাকাটা বাইরে পাঠিয়ে দিছি, আর আত্মসাৎ হলো আমি এই টাকাটা নিয়ে আমি আর দেই নাই বা দিচ্ছি না। এখন ওনারা টার্মস চেঞ্জ করেছে, পাচারের বদলে এখন আত্মসাতে আসছে। আর পাচার হয়েছে কিনা এটা বের করার জন্য বিদেশি 2টা প্রাইভেট কোম্পানির সাথে চুক্তি করছে। যদি তারা বের করতে পারে তাহলে তাদেরকে বিরাট একটা কমিশন দিবে, একটা অংশ তাদেরকে দিবে। তো এখন কেন এই কথা আসে? কেন এতদিন পর্যন্ত মিথ্যা বলা হইল? এখন কেন খুঁজতে হচ্ছে? দা খুঁজে কেন বলা হলো এত এত কোটি টাকা, লক্ষ কোটি টাকা পাঠানো হয়েছে? আত্মসাৎ যারা করছে তারা তো ব্যবসায়ী, ব্যাংকের থেকে লোন নিছে, তারা ব্যবসায়ী, তারা ইন্ডাস্ট্রি করছে, জমি কিনছে, যা খুশি তা করছে, সেটাও তদন্ত করে বের করবে, তাদের ব্যাপার সেটা। সেসব দলের কোনো সম্পর্ক নাই। তারা যদি টাকা নিয়ে যদি টাকা ইনভেস্টমেন্ট না করে যদি অন্য দেশের বিদেশে পাচার করুক বা কি করুক, সেটা ব্যাংক কিভাবে রিকভারি করবে, ব্যাংকের নিজস্ব আইন আছে, দেশে আইন আছে, সেভাবে করবে, সেটা তাদের ব্যাপার। সেটার সাথে তো সরকার জড়িত না, সরকারের কোনো দায় নাই, সেখানে তো দলের কোনো দায় নাই, সেখানে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কোনো দায় নাই, তার পরিবারের কোনো দায় নাই। কেন এগুলি সব তার উপরে চাপানো হচ্ছে? থেকে 2001 থেকে 6 সাল পর্যন্ত এই 5 বার যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হলো, এটার দায়িত্ব শেখ হাসিনা, খালেদা জিয়ার, এটার দায়িত্ব তারেক রহমানের, কারণ তারা দুইজন এইটার দায়িত্ব জামাত ইসলামের, তারাও সেই সরকারের সাথে ছিল। কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হইলো? বিশ্ব রেকর্ড। তারপরে তো আজ পর্যন্ত একবারও চ্যাম্পিয়ন হইলো না, আরো কমছে, রেটিং এ কমছে, মানে রেটিং উন্নত হয়েছে আরো, যে না দুর্নীতি কমতেছে। এমন দুর্নীতি হওয়া হয়েছে 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত যে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, শুধু বাংলাদেশ না, বিশ্ব চ্যাম্পিয়ন। এবং আমি নিশ্চিত পৃথিবীতে এই রেকর্ড আর যতদিন পৃথিবী থাকবে এই রেকর্ড আর কোনোদিন কেউ করতে পারবে না, এই রেকর্ড ভাঙতেই পারবে না। আনব্রেকেবল রেকর্ড। তাদের সেই কালিমা আজকে বঙ্গবন্ধু পরিবার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার তাদের উপরে অপপ্রচার করে তাদেরকে এক পার করা, সব জায়গায় আনা, সব দুর্নীতিবাজ এক, মানে ওরা যখন ইনুসগঞ্জ দুর্নীতিবাজ, জিয়া পরিবার দুর্নীতিবাজ, সেটার সাথে অ্যামালগেটেড করতেছে। এই হলো তাদের মূল উদ্দেশ্য। এবং যেই কথা থেকে আমি এটা বললাম যে সেই বুদ্ধিজীবীরা, সেই সুশীলরা, সেই সাংবাদিকরা যারা পত্রিকায় কলাম লিখছে, যারা টেলিভিশনের টক শোতে চিরাচিলি করছে, যারা এখনো মিডিয়ায় মানে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করে বা ইউটিউবার যারা, তাদের মনেও এখন তারা এখন চুপছায় আসতেছে। তারা এখন আর জোর গলায় বলে না, তারা এখন বুঝতেছে যে আমরা ভুল তথ্যের উপরে আমরা মিসগাইডেড, আর আমরা মানুষকে মিসলিড করেছি। এদেরও কেউ কেউ একদিন বলবে না এই পরিবার কোনো দুর্নীতি করে নাই। এবং আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী,
আমরা যারা শেখ হাসিনার অনুসারী, আমরা যারা আওয়ামী লীগ করি, আমাদের দৃঢ় বিশ্বাস তারা কোনো দুর্নীতি করতে পারে না, তারা দেশের সাথে বেইমানি করতে পারে না। কারণ বাংলাদেশটা সৃষ্টি তো এই পরিবার থেকে, এই পরিবারের ত্যাগ থেকে, এই পরিবারের শ্রম থেকে। বঙ্গবন্ধুর মস্তিষ্ক প্রসূত এটি বাংলাদেশ। আর কিছু না হোক, অন্তত বঙ্গবন্ধুর ভাবমূর্তির দিকে তাকায় হইল এই পরিবারের যারা আমরা এই পরিবার বলতে যাদেরকে বুঝি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট বলছে এই পরিবার কারা। তারা 7 জন এই পরিবার। আর কারা কোথায় কি করছে সেগুলি যার যার দায়িত্ব তার তার স্পষ্ট কয়েকবার প্রধানমন্ত্রী বলছে। প্রধানমন্ত্রী পরিবারের 7 জন, তারা 2 বোন আর দুই বোনের 5 সন্তান, এই 7 জন হলো পরিবার। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা ওই মর্যাদা রক্ষার স্বার্থে এবং তারা নীতিগতভাবে, কারণ তাদের তো দুর্নীতি করার দরকার নাই, তারা আল্লাহর রহমতে নিজেদের চেষ্টায় কষ্ট করে পৃথিবীর সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে সেটাকে চর্চা করে লাখ লাখ ডলার তারা এমনিতেই কামাইতেছে, ব্যবসা বাণিজ্য কনসালটেন্সি করে। তাদের প্রয়োজন নাই দুর্নীতি করার। একটা মানুষের কত টাকার প্রয়োজন, তারা যেই পয়সার সৎভাবে ইনকাম করে এতেই তারা সন্তুষ্ট। তারা জানে তাদের কথায়, তাদের আচরণে, তাদের কোনো ভুল পদক্ষেপে শুধু বঙ্গবন্ধুর আত্মাই কষ্ট পাবে না, পুরো বাঙালি জাতি কষ্ট পাবে। এটাকে আমানত ধরে তারা কোনোদিন কোনো দুর্নীতি অপকর্মের সাথে জীবদ্দশায় কোনোদিন তারা নিজেদেরকে জড়িত করবে না। এটা হলো আমাদের বিশ্বাস এবং এখন পর্যন্ত তারা সেই অবস্থানে আছে এবং এইটাও বিশ্বাস করি আমৃত্যু তারা সেই অবস্থানেই আসে। আমরা সেই ধরনের নেতৃত্বের পিছনে রাজনীতি করি, আমরা সেই নেতার পিছনে রাজনীতি করি। আমরা এখনো বিশ্বাস করি। অনেকে বলে যে শেখ হাসিনা বয়স হয়ে গেছে, ওইটা করে। আল্লাহ রহমতে মানুষের দোয়ায় যেভাবে তার শরীর মন যেভাবে আল্লাহ রহমত নাজিল করেছে, ইনশাল্লাহ তার হাত দিয়ে আমরা 41 সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ করব। এই স্বপ্ন পূরণ হওয়ার পরে আর এই সজীব ওয়াজেদ জয়ের মেধায়, তার দক্ষতা এবং যোগ্যতায় বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ তৈরি করবো ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে। তারপরে পরবর্তী নেতৃত্ব আমাদের আল্লাহর রহমতে। আমি আরো 8-9 বছর আগে, 7-8 বছর আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে 2065 সাল পর্যন্ত বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগের নেতৃত্ব সেটেল করা আছে আল্লাহর রহমতে। সো কারো যেন ঘুম নষ্ট না হয়, তারপরে নেতৃত্ব কে দিবে? আমাদের সুযোগ্য নেতৃত্ব পাইপলাইনে আছে, স্ট্যান্ড বাই আছে, চিন্তার কোনো কারণ নাই। কারণ বাংলাদেশের কোটি কোটি মানুষ, আওয়ামী লীগের নেতা কর্মীরা, সমর্থকরা কখনো এই চিন্তা করে না যে আমাদের পরবর্তী নেতৃত্ব কি হবে। আমাদের পরবর্তী নেতৃত্ব আজকে যেমন এআই এর যুগ, সজীব ওয়াজেদ জয় শুধু এআই এক্সপার্টই না, এই এআই কে কিভাবে মানুষের কল্যাণে প্রয়োগ করে, ব্যবহার করে রাষ্ট্রের উন্নতি করা যায়। সজীব ওয়াজেদ জয় ইজ দি only one person who can utilize this technology properly for the betterment of this country. এবং এর পরে যেই ভবিষ্যৎ আরো 10-12 বছর 15 বছর পরে যে ভবিষ্যৎ এসআই বা সারপ্রাইজ ইন্টেলিজেন্স এরকম কিছু চলে আসবে, সেটার জন্য সে প্রস্তুত। সে শুধু
কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্টিস্টই না, সে হার্ভার্ড, বিশ্ববিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, জনপ্রশাসনের উপরে মাস্টার্স করা। সো হি নোজ ভেরি ওয়েল হাউ টু run a government, how efficiently run an administration, better than anybody. So let's hope for the best. Our future leader and present leader, pray for them. Almighty Allah. ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।